আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এর স্টুডেন্টরা যারা আছে, পরীক্ষার বাকি মাত্র হচ্ছে অ্যারাউন্ড ১ থেকে ১.৫ মাস। তো এই ১-১.৫ মাসের মধ্যে আমরা কিভাবে প্রিপারেশন নিলে ভাই কোন রকম করে আমি এ প্লাস পাইতে পারি? তো আজকের ভিডিওটা ভাই আমরা বোর্ড পরীক্ষাতে টোটালি ফোকাস করব। বোর্ড পরীক্ষাতে সর্বোচ্চ পরিমাণে ভালো করার জন্য আমরা ৩ টা বিষয় নিয়ে আলোচনা করব। যেটা আমার ৩ টাতে আমার যেটাতে এক্সপার্টিস ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে। তো তুমি এই ৩ টা সাবজেক্টে কিভাবে একটা বেস্ট আউটকাম পাইতে পারো, সরাসরি ওই কথাতে চলে যাই। ধরো একটা চ্যাপ্টার যখন আমি পড়ব ফিজিক্সের ক্ষেত্রে, এখন প্রত্যেকটা চ্যাপ্টারের পড়ার মধ্যে আমার ১ম এ একটা মাইন্ডসেট রাখা লাগবে যে আমি বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। কেউ যদি মেডিকেল অ্যাসপিরেন্ট থাকো, ফিজিক্স বই যদি রিডিং পড়তে যাও বা ফিজিক্স বইয়ের দাগানো বই লাইন পড়তে যাও, তাহলে এটা বড় ভাইয়া ধরা খেয়ে যাবা। সেই ক্ষেত্রে আমরা ১ম এ কি করা যাবে না এখানে, ১ম এ আমার একটা মেন্টালিটি চেঞ্জ করতে হবে। কি মেন্টালিটি? যে মেন্টালিটিতে আমি বোর্ডে পরীক্ষায় অ্যান্সার করব। এই মেন্টালিটিতে। এখন এই মেন্টালিটির জন্য বেশ কয়েকটা স্টেজ আছে। স্টেজের মধ্যে দেখো আমি তোমাকে বলি, যেমন তুমি যদি বোর্ডের প্রিপারেশন নিতে যাও, তখন ফিজিক্সের ক্ষেত্রে স্পেশালি আমার পরীক্ষার হলে ম্যাথ পারতে হবে। সৃজনশীলের ক্ষেত্রে ঘ এর ম্যাথগুলা পিক করতে হবে, মানে বুঝতে হবে কি টাইপের প্রশ্ন আসছে, কোথা থেকে প্রশ্ন আসছে। তো ওইটা বোঝার জন্য তোমার ওই লাইনের চিন্তা করতে হবে। তুমি যদি গ্রসলি জাস্ট পড়ে যাও, তোমার মাথাটা না খাটাও, তাহলে ফিজিক্সে ভাই ভালো করতে পারবা না এক্ষেত্রে। আর এবার কিন্তু ভাই ফুল সিলেবাসে যেহেতু পরীক্ষা হচ্ছে, তাহলে প্রশ্নের একটা ভ্যারাইটি থাকবে। অন্যান্য শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো থেকেও প্রশ্ন থাকতে পারে। যার কারণে তুমি ওইভাবে প্রেডিক্টও করতে পারবা না যে কই থেকে প্রশ্ন আসতেছে। তাহলে কি করা যায়? করা যায় হচ্ছে, আমি সবগুলা ফিজিক্সের যে কয়টা চ্যাপ্টার আমাদের মানে পুরা বইয়েরই যে কয়টা সূত্র আছে সবগুলা সূত্র লিখব। এখানে কোনো সিলেক্টিভ সূত্র লিখতে যাব না। পুরা বইয়ের যা মোটামুটি সূত্র আছে তুমি সূত্রগুলা পারো, একটা খাতার মধ্যে তুলবা। একটা পেজ এটা এমন না যে তোমার নোট করার মতো। এরকম ভাষে এরকম বই দিছে আমাদের কিছু, যেগুলো হচ্ছে অভ্যাসের মাস্টার প্রশ্ন ব্যাংক, এইচএসসি 26 এর কোশ্চেন ব্যাংক টাইপের। এই প্রশ্ন ব্যাংকের ধরো এটা কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংক, সেম ভাবে ফিজিক্সেরও আছে, বায়োলজিরও তো ওরকম ভাবে আছে। প্রত্যেকটা কোশ্চেন ব্যাংকের শুরুতে দেখবা যে কিছু সূত্রাবলী দেওয়া। তুমি এখান থেকে সাহায্য নিতে পারো, অথবা তোমার মেইন বই থেকেও সাহায্য নিতে পারো, তুমি যেখান থেকে পড়ো না কেন। প্রথমে আগে কি করতে হবে, যে কোনো জায়গা থেকে তোমার আগে একটা নিজের মতো করে সূত্র খাতায় লিখতে হবে। এখন আবার বললো না যে ভাই সূত্র তো বইয়ের মধ্যে করেই দেওয়া আছে, তাহলে আমি সূত্র আবার কেন খাতায় লিখতে যাব? দেখো, এটা একটা মেন্টালিটির একটা ব্যাপার যে আমার নিজের হাতের লেখা আমি পরীক্ষার আগে বুঝতে পারবো ভালো, বা পরীক্ষার আগে গ্র্যাব করতে পারবো ভালো মতো। যার কারণে আমি খাতার মধ্যে সবগুলো আমি নিজের হাতে সূত্র লিখবো। তাহলে আমার নিজেরও একটা পড়া হবে। আর লেখার মধ্যে যে ভাইয়া একটা আউটপুট পাওয়া যায়, ওই আউটপুটটা কিন্তু আমি বই পড়ে পড়ে ওই আউটপুটটা পাবো না। খাতার মধ্যে সূত্রগুলা লেখা হয়ে গেলে কোন সূত্র কি ডিফাইন করে, কোনটার কোন রাশির একক কি, মাত্রা কি, এগুলো সবগুলো একটা একত্র করে লিখে ফেলবা। যখন তোমার এই ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সবগুলা একত্র করে সূত্র লেখা হয়ে যাবে, দেখো তারপরে তোমার কনফিডেন্সটা কত বেশি বেড়ে যায়। তাহলে তুমি নিজেই বুঝতে পারবা। আসলে আমার নিজের বলা লাগবে না। তুমি যদি এটা করতে পারো, তুমি যদি ২ দিন টাইম নিয়ে জাস্ট ফিজিক্সের সবগুলা সূত্র এবং সৃজনশীলের কি টাইপের প্রশ্ন আসে, ওই প্রশ্নগুলার জাস্ট সূত্রগুলা যদি তুমি একবারে খাতায় তুলে ফেলো ২ দিনের মধ্যে, তাহলে তুমি নিজের মধ্যে একটা হাইয়েস্ট কনফিডেন্স পাবা যে এখান থেকে প্রশ্ন আসতে পারে। এই কোশ্চেনের এটলিস্ট সূত্রটা তো পারি। তার বোর্ডের ম্যাথগুলোতে তারপরে ফোকাস করব। যেটা বলতেছিলাম যে এই উদ্ভাসের যে প্রশ্ন ব্যাংক, অথবা যেকোনো ধরনের এসিএস এর কোশ্চেন ব্যাংক, অথবা তুমি যেকোনো কোশ্চেন ব্যাংক থাকুক না কেন, ২০২৫ থেকে ২০১৯, ১৭, ১৮, ১৭ পর্যন্ত তুমি ম্যাথগুলো প্র্যাকটিস করবা আর ঘ এর। এখানে খেয়াল করবা যে কিছু ম্যাথ থাকে একই টাইপের ম্যাথ। এই উদ্ভাসের বইতেও টাইপ ভিত্তিকভাবে ম্যাথ ভাগ করে দেওয়া। তুমি ওই একই টাইপের ম্যাথের মধ্যে ১ টা ২ টা করে ম্যাথ করে সামনে আগাবা। যেন তোমার আ মোটামুটি অনেক টাইপের ম্যাথ কভার হয়ে যায়। এখন আরেকটা এখানে কমন ব্যাপার যে ফিজিক্সের ক্ষেত্রে ভাই তো চ্যাপ্টার অনেকগুলা। ফার্স্ট পেপারে এতগুলা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে এতগুলা চ্যাপ্টার, সবগুলা চ্যাপ্টারে তো সেম ইম্পোর্টেন্স দেওয়া লাগবে না। এখানে তুমি যে চ্যাপ্টারগুলা নিজে অ্যান্সার করবা পরীক্ষার হলে, ধরো ফিজিক্স ফার্স্ট পেপারে ১০ টা চ্যাপ্টার থেকে পটেনশিয়াল কোয়েশ্চেন আসার মতো, বা ৯ টা চ্যাপ্টার থেকে। ৯ টা চ্যাপ্টার থেকে তুমি ৭ টা চ্যাপ্টার ভালোমতো পড়ে যাইতে চাচ্ছ। ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এর বদলে তুমি দেখো ১০ টা চ্যাপ্টারের মধ্যে যে ৯ টা চ্যাপ্টার পটেনশিয়াল, ৯ টা চ্যাপ্টারের মধ্যে যে টাইপের কোয়েশ্চেনগুলা বারবার আসে, ওই কোয়েশ্চেনগুলো যদি তুমি বারবার দেখে যাও, অর্থাৎ ওই টাইপ ভিত্তিকভাবে ম্যাথগুলা করে যাও, তাহলে কিন্তু অনেক প্রশ্ন কভার হয়ে যায়। এমন তো হইতে পারে যে তুমি ৭ টা চ্যাপ্টার অথবা ৬ টা চ্যাপ্টার পড়ে গেলা, তারপরে পরীক্ষার হলে যায়া দেখলা যে ৬ টা চ্যাপ্টার পড়ছো ওই চ্যাপ্টারগুলা থেকে সবথেকে কঠিন প্রশ্ন আসছে। বাকি যেগুলো পড়ে আসো নাই, ওইখান থেকে সবথেকে সোজা ম্যাথ আসছে। যেমন তোমরা ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার ৯ তরঙ্গ চ্যাপ্টারটা অনেকে স্কিপ করতে যাও। বাট তরঙ্গতে কিন্তু অনেক ইজি কিছু কোয়েশ্চেন আছে। ওই কোয়েশ্চেনগুলো যদি তুমি একবার প্র্যাকটিস করে যাইতে পারো, তাহলে কিন্তু পরীক্ষার হলে কমনও পাইতে পারবা। তো ওইভাবে তুমি চ্যাপ্টার ৯ অথবা চ্যাপ্টার ৭ পদার্থের গাঠনিক ধর্ম, বা ওই যে ইলাস্টিসিটি যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারের ম্যাথগুলা প্র্যাকটিস করবা। যেগুলো তোমার কাছে তুলনামূলকভাবে সহজ টাইপ লাগতেছে, ওগুলা প্র্যাকটিস করব।
সামারিটা বলি যে তাহলে আমরা সবগুলো সূত্র একত্র করে লিখবো ফিজিক্সের ক্ষেত্রে। বোর্ডের ম্যাথগুলো প্র্যাকটিস করব। বিগত বছর আসা বোর্ডের ম্যাথ উদ্ভাসের বই অথবা যে কোনো ধরনের টেস্ট পেপার থেকে আমরা ২০২৫ সালের প্রশ্ন পর্যন্ত সলভ করব ২০১৯ থেকে। ১৯ থেকে কেন বা ১৭ থেকে কেন বা ১৮ থেকে কেন? কারণ শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো ১৯, ১৮, ১৭ ওগুলাতে ছিল। আবারও বলি কি করা যাবে না? বই রিডিং পড়া যাবে না। সবগুলা ম্যাথ একটা টাইপের মধ্যে অনেকগুলা ম্যাথ দেওয়া উদ্ভাসের বইতে। সবগুলা ম্যাথ এখানে করার টাইম নাই। বলি তোমাকে যে প্রত্যেকটা ম্যাথ যখন প্র্যাকটিস করবা তখন টাইপের ম্যাথ করতেছি। প্রত্যেকটা আমি যেভাবে মেইন পরীক্ষার হলে লিখবো সুন্দর করে সাজায় দেওয়া আছে এগুলো। আমি প্র্যাকটিস করতে যাবো। এই হ্যান-ত্যান এগুলো লেখার টাইম নেই তোমার। তুমি কি করবা? সূত্রটা লেখবা। ওই যে বোর্ডে আসা প্রশ্ন, ওই প্রশ্নের সূত্রটা খাতায় লিখে দেন ক্যালকুলেটরে প্র্যাকটিস করব। দ্যাটস মিন কি দেওয়া আছে ওইটা তোমার উদ্দীপকে দেওয়া আছে। সূত্রটা তুমি খাতায় লেখছো এবং ক্যালকুলেটরে প্র্যাকটিস করছো, তারপরে অ্যান্সার আসবে। এই ম্যাথের বই থেকে মিলাবা, অর্থাৎ বোর্ডের যে তোমার কোশ্চেন ব্যাংক আছে ওই কোশ্চেন ব্যাংক থেকে মিলাবা। এভাবে একটা টাইপ ভিত্তিকভাবে ম্যাথ করে তুমি শেষ করতে পারবা। অ্যাজ ওয়েল এজ ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য। তার পরবর্তী টপিক হচ্ছে, এখন বুঝতে পারছি আশা করি ফিজিক্সের কাহিনীটা। তার পরবর্তীতে কেমিস্ট্রিতে চলে আসি। কেমিস্ট্রিতে ওয়ান কাইন্ড অফ সেম কথা। এখানে সূত্র এবং তোমার নোট বলতে কেমিস্ট্রিতে অনেক শর্টকাট আছে। ওই শর্টকাটগুলো একত্র করে একটা খাতায় লিখে রাখতে হবে। তাছাড়া অর্গানিক কেমিস্ট্রি যে ইম্পর্টেন্ট বিক্রিয়া, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, কার্বিলামিন টেস্ট, তারপর ১ ডিগ্রি, ২ ডিগ্রি, ৩ ডিগ্রি অ্যালকোহল কিভাবে শনাক্ত করা হয়, এর সময় লাগবে না, এখানেও ২ দিনই সময় লাগবে। তার পরবর্তীতে একই কথাই এই যে আ বইটা, উদ্ভাসের বই অথবা যেকোনো ধরনের কোশ্চেন ব্যাংক। এই বইটা ভালো কোশ্চেন ব্যাংক। এই বইয়ের বোর্ডের আসা টাইপ ভিত্তিক ম্যাথগুলা প্র্যাকটিস করবা অ্যাজ ওয়েল এজ ফিজিক্সের মতোই। এখন চলে আসি হচ্ছে ভাই মেইন যেটা আমাদের বায়োলজির প্রিপারেশনে। বায়োলজিতে আসলে কিছু টেকনিক ফলো করলে একটা ভালো মার্ক কেড়ে করা পসিবল। কিছু টেকনিক জাস্ট তুমি চিত্র আর যে সৃজনশীলগুলো আছে, পয়েন্টগুলা সৃজনশীলের, ওইটা তুমি ভালোমতো প্র্যাকটিস করবা বা পড়ে যাবা। চিত্র অথবা ফ্লো চার্ট অথবা বিক্রিয়া। যেমন আমি তোমাকে যদি বলি, যেমন C3 উদ্ভিদ। এই তাহলে C3 উদ্ভিদে তো ওইভাবে খুব একটা চিত্র নেই, বাট ওই যে বিক্রিয়াগুলো আছে C3 চক্রের। C3 চক্রটা পড়লা। তাছাড়া ঘ নম্বরে যদি আসে তোমার সালোকসংশ্লেষণের গুরুত্ব অথবা শ্বসনের গুরুত্ব অথবা অবাত শ্বসনের গুরুত্ব ব্যাখ্যা করো, তাহলে তুমি শুধুমাত্র পয়েন্টগুলো যদি দিতে পারো, পয়েন্টগুলো তোমার মাথায় থাকলেই পরীক্ষার হলে লিখতে পারবা। এই বায়োলজির এই জাস্ট সিম্পল একটা টেকনিক। এই টেকনিক ফলো করলে দেখা যাবে যে ওভারঅল বায়োলজিতে একটা বেস্ট মার্ক খেটে করা পসিবল। বাট আমরা আল্টিমেটলি চিত্রই প্র্যাকটিস করি না। আর এটাও বুঝি না চিত্র আসলে আসবে কোনগুলা। চিত্র আসবে কোনগুলা ওইটা বোঝার জন্যই তোমার করতে হবে তোমার কাছে তোমার বই মানে টেবিলের মধ্যেই রাখা টেস্ট পেপার। তো টেস্ট পেপারটা তুমি এনালাইসিস করলেই এখান থেকে তুমি বুঝিয়ে যাবা যে ভাই এই কয়টা চিত্র আসে। তুমি নিজেই বুঝতে পারবা। এই সামনে তোমার একটা টেস্ট পেপার যদি থাকে, তুমি যদি কয়েকটা পেজ উল্টাও, তখন তুমি দেখতে পারো যে ফ্লুইড মোজাইক মডেলের ছবি আসছে, প্লাস্টিডের ছবি আসছে, মাইটোকন্ড্রিয়ার ছবি আসছে। তারপর ওদিক দিয়ে তোমার কোষচক্র সম্পর্কিত লিখতে বলে চ্যাপ্টার ২ থেকে। মোটামুটি অনেক প্রশ্ন আসে যেগুলো টেস্ট পেপারে আসে অলরেডি। ওই টাইপের কোশ্চেনের চিত্রগুলা ১ম এ প্র্যাকটিস করবা। যেগুলা বর্ণনামূলক কোশ্চেন ওগুলার পয়েন্ট পড়ার চেষ্টা করবা। যে এটার মেইন পয়েন্টটা কি? মেইন পয়েন্টটা যদি পড়ে ফেলতে পারো পরীক্ষার হলে লিখতে পারবা। আল্টিমেটলি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির এখানে ওভারঅল কিছু টেকনিক বলি অ্যাজ ওয়েল এজ বাংলা, ইংলিশ, আইসিটি, ম্যাথ যেকোনো ধরনের পরীক্ষায় একটা ভালো প্রিপারেশন তো তুমি নিলা। বাট পরীক্ষার হলে কি করবা? এটা হচ্ছে মেইন এখানে ক্রাইটেরিয়া। পরীক্ষার হলে ভাই কি করা যায়? যেখানে আমি সবার ১ম এ সুন্দর করে নীল কালি নিয়ে যাবা। দেখো পড়ে গেলাম, আল্টিমেটলি কিন্তু পরীক্ষার হলে লিখতে পারলাম না কিছু, তাহলে কিন্তু কোনো লাভ নাই। তোমার ওইটা প্রকাশ করতে হবে যে টিচারের কাছে যে আমি এটা পারি আর এটা ভালোমতো আমি লিখতে পারি। যে ধরো অনেক কিছু জানে সে না লিখতে পারলে মার্ক কিন্তু পাবে না। আবার যে ধরো তুমি তোমার মতো টেকনিক্যালি পড়ে গেছে এবং সে একটা পরীক্ষার হলে সুন্দর করে উপস্থাপন করছে তার জিনিসগুলাকে, তাহলে কিন্তু সে পরীক্ষায় একটা ভালো মার্ক পাবে। তো পরীক্ষার হলে আমি নীল কালি ইউজ করব। এবং নীল কালিগুলো কোথায় ইউজ করব? যেমন ফিজিক্সের সূত্রগুলো লেখার সময়। তারপর যেমন ফিজিক্সের সূত্র লেখার সময় তুমি বক্স করে দিবা। তারপর কেমিস্ট্রি করে দিব। কেমিস্ট্রির বিক্রিয়া লেখার সময় অথবা পুরাটা বিক্রিয়া তুমি নীল কালি দিয়ে না লিখে জাস্ট কালো কালি দিয়ে যতটুকু বিক্রিয়া লেখলা ওটার পাশে বক্স করে দিলা। তারপর তুমি যে পয়েন্টগুলা দিবা ওই পয়েন্টগুলোতে নীল কালি ইউজ করবা। আর এখানে সবথেকে ইম্পর্টেন্ট কথা, পরীক্ষার হলে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সব তো লেখলা, মেইন ব্যাপার হচ্ছে আমার এখানে ম্যাথ, অর্থাৎ মেইন ম্যাথ, ফিজিক্স অথবা কেমিস্ট্রি, এগুলা পরীক্ষার যে আমার অ্যান্সার গুলো আসতেছে। তুমি তো ম্যাক্সিমাম কোশ্চেন গুলো যেমন ফিজিক্স, ম্যাথ অথবা কেমিস্ট্রি, ফিজিক্স এবং কেমিস্ট্রি ম্যাক্সিমাম কোশ্চেন গুলো তো তোমার বর্ণনামূলক কোশ্চেন থাকে না,
ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন থাকবে। কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রিটা যদি আমি বাদ দেই, বাদবাকি সবকিছুই তো ম্যাথমেটিক্যাল কথাবার্তা। তুমি তো ম্যাথই অ্যান্সার করবা। তো অবভিয়াসলি এই ম্যাথের তুমি যে অ্যান্সার গুলা, ওই অ্যান্সার তোমার আশেপাশের বন্ধু-বান্ধবের থেকে মিলাবা। তো না মিলায় পরীক্ষার হল থেকে বের হইও না। কারণ এমনও তো হইতে পারে যে ফিজিক্সের একটা ম্যাথ করছো তুমি, ওইটার অ্যান্সার তুমি মোটামুটি লেখছো এবং তুমি মোটামুটি সিওর যে এই ম্যাথের প্রসিডিউর এরকম এবং অ্যান্সার ওইটাই আসবে। কিন্তু পরীক্ষার হলে দেখো মানুষ মাত্রই ভুল। তুমি যত ভালো স্টুডেন্টই হও না কেন, পরীক্ষার হল থেকে বের হওয়ার পর যখন তুমি অ্যান্সারগুলো মিলাবা, যখন দেখবা যে তোমার অ্যান্সার মিলে নাই, শুধুমাত্র ১টা ২টা পয়েন্টের কারণে তুমি যদি মেইন পরীক্ষার হলে ওইটা মিলায় আসতা এবং তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারতা তোমার কোন লাইনে ভুল হইছে। সেম অ্যাজ ওয়েল এজ কেমিস্ট্রির জন্য। তুমি পরীক্ষার হলে অবশ্যই ওই অ্যান্সার গুলা মিলাবা পরীক্ষার বন্ধু বান্ধবের সাথে। দয়া করে বলি, বোর্ড পরীক্ষাতে সবাই সবার বন্ধু। এখানে কেউ এ প্লাস বেশি পাইলে কারোর লস নাই। বরঞ্চ তোমার বন্ধু এ প্লাস মানে না পাইলে এটা তো দেখো, তোমার তো কোনো লস নাই, তাই না? তোমার বন্ধুকে তুমি যদি বলে দাও একটা অ্যান্সার, অথবা তোমরা যদি একটা মিউচুয়ালিজমের মাধ্যমে পরীক্ষা দাও, তাহলে তো কারোরই কোনো লস নাই। এখন এটা টেকনিক লাগে পরীক্ষা হলে কিভাবে তুমি দেখবা, অথবা কিভাবে তুমি আশেপাশে বন্ধু বান্ধবের সাথে তুমি একটা সমন্বয় রক্ষা করবা, এটার একটা টেকনিক লাগে। এমন না যে তুমি প্রত্যেকটা পুরাটা খাতায় ওটা দেখে লিখতেছো, এরকম করলে কিন্তু টিচার খাতা নিয়ে যাবে। এগুলো আবার করতে যাও না। যতটুকু পসিবল ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে অ্যান্সার গুলো মিলে আসবো। দেখো এই টেকনিক গুলো কিন্তু তোমার একদম পরীক্ষার হলে বাস্তব জীবনে কাজে লাগবে। এগুলো তুমি মানো না মানো, এটা তোমার ফলো করলে সব থেকে একটা বেস্ট তোমার নিজেরই আউটপুট আসবে। বা নীলকালি ইউজ করবো, ওভারঅল লেখা সুন্দর করব। লেখা সুন্দর ছাড়া তোমার আর কোনো উপায় নাই এখানে। বোর্ড পরীক্ষার টিচাররা যখন খাতা দেখবে, অবশ্যই লেখাটা আগে দেখবে, কি কত সুন্দর করে লিখছি, নীলকালি কিভাবে ইউজ করছি। লেখা সুন্দর করব, নীলকালি ইউজ করব। ফাইনালি ফিজিক্স কেমিস্ট্রি এগুলা যখন অ্যান্সারগুলো আসবে, অথবা বায়োলজির একটা ধরো গয়ের উদ্দীপকের মেইন টপিকটা কি, ওই টপিকটাও যদি তুমি জানতে পারো কারো কাছ থেকে, অথবা মিলাইতে পারো, তুমি জানো কিন্তু রিশিওর হওয়ার জন্য তুমি মিলাচ্ছ তোমার ফ্রেন্ডের কাছ থেকে, তখন তুমি কনফিডেন্স পাবা পরীক্ষার হলে লেখার সময় যে হ্যাঁ, এটার অ্যান্সার এরকমই, আমি অ্যান্সারটা দেই, মানে অ্যান্সারটা লিখি। তুমি এটা লাবো। এবং অবশ্যই খেয়াল করব যে আমার টাইম যেন ঠিকঠাক মতো টাইম যায়। দ্যাটস মিন একেকটা সৃজনশীলে টাইম এক রকম করে রাখবো। যেমন কিছু সৃজনশীল থাকবে অবশ্যই বড়, কিছু সৃজনশীল থাকবে ছোট। তো আমি যখন ১ম এ প্রশ্নটা পাবা, তখন তোমার মাথায় রাখতে হবে যে কিছু প্রশ্ন তো আমার অনেক টাইম লাগতে পারে, কিছু প্রশ্ন কম টাইম লাগতে পারে। যেমন তুমি যদি এখন এরকম করো যে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য ৩০ মিনিট করে রাখবা, তাহলে দেখা যাবে যে একটা ছোট কোয়েশ্চেনের জন্য ৩০ মিনিট রাখছো, একটা বড় কোয়েশ্চেনের জন্য ৩০ মিনিট রাখছো, তাহলে তো হইল না। তো তোমার আগে থেকে মাথায় মাইন্ডসেট করে রাখতে হবে। আমি একটা কাজ করতাম যে প্রশ্ন যখন পাইতাম, তখন পাশে লিখে রাখতাম এটার জন্য এত মিনিট, এটার জন্য অত মিনিট। হাতে তো ঘড়ি আছেই। ঘড়ি দেখেও তত মিনিট করে টাইম দিতাম। তাহলে কি হবে, পরীক্ষার হলে একটা প্রপার ওরিয়েন্টেশন এর মাধ্যমে লেখাটা শেষ হবে। আল্টিমেটলি তুমি এখানে টাইম ম্যানেজমেন্টটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা প্রশ্ন যেন ছেড়ে না আসি, ওগুলোর জন্য একটা ভালো প্রিপারেশন নেই। তাহলে ভাই আজকে ভিডিওতে বা ক্লাসে মোটামুটি আমি তোমাকে বাস্তবিক অনেকগুলো কথাবার্তা বললাম। এটার মূল সামারি হচ্ছে, আমরা ১ মাস বা ১.৫ মাস আগেই এই কয়টা জিনিস যদি মাথায় রাখি, তাহলে পরীক্ষার হলে যে আসলে ইমপ্লিমেন্ট করতে পারবো। এই কয়টা কথা যদি পরীক্ষার আগে বলতাম তোমারে, পরীক্ষার ২ দিন আগে, তাহলে দেখবা যে তোমার মাথার উপর দিয়ে যাইতো। এখন তুমি আশা করি ম্যাচিউর এনাফ কথাগুলো বুঝার জন্য। আমরা লাস্ট ১ মাসের প্রিপারেশনের জন্য ওভারঅল তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে টেস্ট পেপার এনালাইসিস করে খুব ভালো মতো পড়ে যাব। পরীক্ষার হলে লেখার প্র্যাকটিস করব। তোমাদের যে উদ্ভাসে ফাইনাল মডেল টেস্টগুলো হবে বা হচ্ছে, অথবা যেখানে তুমি পরীক্ষা দাও না কেন, তার আগে বলি যে আমাদের ম্যাথ পারফরম্যান্সে কিন্তু ভাইয়া আ মেডিকেল অলিম্পিয়াড সাথে এইচএসসি পরীক্ষা, এইচএসসি অলিম্পিয়াড সাথে মেডিকেল ভার্সিটি মোটামুটি সব টাইপের এক্সাম ব্যাচ ফ্রিতে হচ্ছে। নিচে ডেসক্রিপশনে দেখো বিস্তারিত লেখা আছে কিভাবে আমাদের এক্সাম হচ্ছে। তুমি যদি কোথাও পরীক্ষা নাও দাও, মানে আমাদের যে অনলাইনে পরীক্ষা হচ্ছে ম্যাথ পারফরম্যান্সে, এই পরীক্ষাগুলো যদি দাও, তারপরেও তোমার একটা বেটার প্রিপারেশন হবে। তাছাড়া ধরো ফিজিক্সের পরীক্ষাগুলো হয়ে গেছে। ফিজিক্সের পরীক্ষাগুলো এখন যদি তুমি দিতে চাও, আমাদের লিঙ্কগুলো সাজায় দেওয়া আছে। তুমি জাস্ট নিচে ডেসক্রিপশনটা পড়ো, ডেসক্রিপশন অনুযায়ী আমাদের গ্রুপে জয়েন করে পরীক্ষাগুলো দিতে পারো একদম ফ্রিতে। এখানে কোনো চার্জ নাই। তো দেখো, আল্টিমেট কথা হচ্ছে তোমার কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নাই। না আছে তোমার মানে খাতা কলমের প্রবলেম, না আছে তোমার বইয়ের প্রবলেম, না আছে তোমার পরীক্ষা দেওয়ার ফেসিলিটির প্রবলেম। প্রবলেম জাস্ট একটা জায়গাতেই, তুমি হচ্ছে পড়তেছো না। এটাই হচ্ছে মেইন প্রবলেম। তোমার এই যে কথাগুলো শুনলা, এই কথাগুলো কিন্তু একজন ভালো স্টুডেন্ট এবং একজন খারাপ স্টুডেন্ট সবাই শুনলো। কিন্তু একজন ভালো স্টুডেন্ট যে বান্দাটা অ্যাপ্লিকেশন করবে, সে আল্টিমেটলি বোর্ডে একটা ভালো রেজাল্ট করবে। আর বোর্ডে একটা দেখো, এখন বর্তমানে বোর্ডে ভালো রেজাল্ট করা হচ্ছে এখন মূল চ্যালেঞ্জের ব্যাপার। কারণ পুরাটা শর্ট সিলেবাস বাদ দিয়ে এখন ফুল সিলেবাসের পরীক্ষা। আর ওভারঅল এত কঠিন টাইমের মধ্যে পরীক্ষা হচ্ছে তোমাদের, তোমরা বেশি খুব একটা সময় পাও নাই। আর ওভারঅল এটাই।
তাহলে প্রিপারেশন হবে। আর একটু হলেও যদি কাজে লাগে নিচে কমেন্টে জানিয়ে দিতে পারো ভাই কাজে লাগছে। আর নিচে তো আমাদের ডেসক্রিপশনের মধ্যে আমাদের এই সকল এক্সাম ব্যাচের লিঙ্ক দেওয়াই আছে অথবা কিভাবে তুমি জয়েন করবা সব দেওয়াই আছে। তো ভাই আজকে এই পর্যন্তই রাখি। ধন্যবাদ সবাইকে।